ম্যাচের সময় তখন 93 মিনিট, ফয়সাল আহমেদ ফাহিমকে পেনাল্টি এরিয়ার ভেতর ফাউল করা হলো। সবাই তখন পেনাল্টির দাবিটাই করছিল। ইনফ্যাক্ট আমাদের কাছেও যেটা মনে হয়েছে, ইট ওয়াজ এ ক্লিয়ার পেনাল্টি। এবং বাংলাদেশের ফুটবলে বা বিপিএলে ম্যাচ কভার করেন এমন একজন রেফরিও তিনি হচ্ছে আমাকে এরপর জানিয়ে দিলেন যে অবাক হয়েছেন তারাও, সেটা কেন পেনাল্টি দেওয়া হলো না। যদি সেটা পেনাল্টি হতো হয়তো বা ম্যাচের গল্পটা অন্য রকমও হতে পারতো, শেষ পর্যন্ত সেটা হয়নি। বাংলাদেশ কি অভাগা? বাংলাদেশ অভাগা অবশ্যই, এর বাইরেও অনেক কিছু আছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু প্রথমে যেহেতু পেনাল্টির ইনসিডেন্টটা তুললেন তাই ওটাই বলা দরকার। রেফরি এমন একটা পজিশনে ছিলেন, তার আসলে ওখান থেকে ব্যাপারটা দেখতে পারার কথা। এইটা এইটা তিনি কি করে মিস করলেন আমি আসলে জানি না। এবং রেফরির কিছু ডিসিশনও বাংলাদেশের 50-50 ডিসিশন, 50-50 চান্স সবগুলোই আপনার বাংলাদেশের এগেইনস্টে গেছে। বাংলাদেশের পক্ষে গেছে বলে মনে হয় না। বাংলাদেশ যেভাবে খেলেছে, স্পেশালি সেকেন্ড হাফে, এটা বাংলাদেশ এই ম্যাচে ড্র হয়তো ডিজার্ভ করতো। বাংলাদেশ হয়তো পেনাল্টিটা একেবারেই চোখ বুজে দিয়ে দেওয়া যায়, এবং এটা পেনাল্টি, এটা যদি পেনাল্টি না দেন তাহলে পেনাল্টির সংজ্ঞা আপনাকে পাল্টাতে হবে। ওইটা রেফরি একটা মিস্টেক, এবং রেফরি আমার ধারণা যখন তিনি ম্যাচ শেষে রিপ্লে নিজে দেখবেন তখন তিনি বুঝতে পারবেন তিনি আসলে কত বড় ভুল ওখানে করেছেন। বাংলাদেশের ডাগ আউট থেকে সবাই নেমে গিয়েছে, তারা জানেন, রিয়াকশন দেখাচ্ছিলেন। ম্যাচ শেষে আমরা কোচকে জিজ্ঞেস করেছিলাম, হাভিয়ার কাবরেরাকে, তখন পর্যন্ত তিনি বলেছেন যে তিনি এখনও দেখেন নাই, তার কাছে মনে হয়েছে পেনাল্টি, পরে যখন তিনি দেখেছেন তার কাছে সম্ভবত পেনাল্টি মনে হয়ে থাকতে পারে, সেরকমটাই কথা। বাংলাদেশ ওই পেনাল্টিটা পেলে হয়তো ওই হারের যে ক্ষতটা সেটা বাংলাদেশ শুকাতে পারতো। আর বাংলাদেশের দিকে যে প্রেশারটা দিয়েছিল সেই অনুযায়ী আপনি বলতেই পারেন যে বাংলাদেশের অবশ্যই এখান থেকে হয়তো একটা পয়েন্ট পাওয়া উচিত ছিল। প্রথমে যখন বাংলাদেশ আজকে তাদের স্টার্টিং লাইন আপটা নামালো, আমরা ভুটান ম্যাচের থেকে দেখলাম 3টা পরিবর্তন করা হয়েছে। রাকিবকে সেই নাম্বার 9-এই খেলানো হলো, কাজেম শাহ ছিলেন স্কোয়াডের ভেতর, হৃদয়কে আজকে সুযোগ করে দেওয়া হলো। প্রেস কনফারেন্সে তো হাভিয়ার কাবরেরাকে সেই স্কোয়াড নিয়েও কি কোশ্চেনের অ্যান্সার দিতে হয়েছে না? বাংলাদেশ দেখেন লাস্ট কয়েকটা ম্যাচই রাকিবকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলানো হচ্ছে, কোনো কি ফায়দা এসেছে আলটিমেটলি? যে প্রশ্ন আপনি আমাকে করেছেন তার বটম লাইন আমি এভাবে টানি যে আমি আজকে বুঝেছি যে আমি আসলে ফুটবল কিছুই বুঝি না। হ্যাঁ, এই নতুন করে আমার এই রিয়েলাইজেশনটা এসছে যে রাকিবকে আমি দেখি সবসময় তিনি ওয়াইড পজিশনে খেলেন, ওইখানে তিনি ভালো করেন। তিনি নাম্বার 9-এ ভুটানের সঙ্গে পর্যন্ত খেলে ওখান থেকে তো গোল আদায় করতে পারেন নাই, তাকে তো তিনি দেখেছি আমরা বারবার তিনি ডানে বায়ে সরে যাচ্ছেন, কারণ ওটা তার ন্যাচারাল পজিশন। একটা মানুষ ওখানে ফুটবল খেলে বড় হয়েছে। এখন কোচকে খুব স্বাভাবিকভাবে এই সাংবাদিকরা এই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যে রাকিবের পারফরমেন্স আপনি কি বলবেন, রাকিব কেন আসলে নাম্বার 9-এ শুরু করলেন, আপনি আরেকটা সুযোগ পেলে রাকিবকে নাম্বার 9-এই শুরু করাতেন কিনা। তখন কোচ ওই আনসারটাই দিয়েছেন যে তার মতে রাকিবই এই টিমটায় সবচেয়ে বেশি গোল স্কোরিং অপরচুনিটি তৈরি করেন, এবং ঘটনাক্রমে গোলটাও তিনি করেছেন রাকিব, যেটা হয়তো অন্যভাবে এসছে। কিন্তু রাকিবকে আপনি পুরো ম্যাচে আসলে কিভাবে পেলেন? আমরা যদি এইভাবে হিসাব করি, সমীর সোম, হামজা চৌধুরীদেরকে বাদ দিয়ে বাংলাদেশের বেস্ট পারফর্মার কে? রাকিব গেল কয়েক সিজন ধরে। তো রাকিবকে আপনি একবার খেলাইলেন নাম্বার 9-এ, এরপর খেলাইলেন ওই ফুল ব্যাকে শেষের দিকটা এসে। ওয়াই রাকিব ইজ আ ফুল ব্যাক? যেখানে আপনার সেরা অস্ত্র এটা, সেই অস্ত্রটাকে আপনি হচ্ছে জায়গা মতো ইউজ করতে চাইবেন। আপনি শাহরিয়ার ইমনকে যতবার বল দেওয়া হয়েছে ওখান থেকে কিছু কি পেয়েছেন? খুব বেশি কিছু তো পাওয়া গেল না। তো শাহরিয়ার ইমনও তো আসলে রাইট সাইড দিয়ে যত না বেশি, তার চেয়ে লেফট সাইড দিয়ে তত বেশি, তাই না? তারপরে আপনি দেখেন যে রাকিবকে ওইখানে থাকলে শেষের দিকটা আমার মনে হয় বাংলাদেশের এটাকে হেল্প হতো। তো এইটার আসলে তখন কেমিস্ট্রিটা আলটিমেটলি কি হতো? রাকিবের সাথে আলামিনের সেই কেমিস্ট্রি হয়তো, বা রাকিব নিজেই চান্স ক্রিয়েট করতেন। যেই দলে স্ট্রাইকার নাই সেই দলে তো রাকিবের মতো প্লেয়াররাই গোল করবেন বা গোলের পরিস্থিতি তৈরি করবেন। সেই সাপোর্ট আপনি কই পেলেন? আপনি হয়তো রাকিবের কাছ থেকে 2-একটা লং বল পেয়েছেন, যেখান থেকে পরে আপনি অ্যাটাকে গেছেন। লং বল তো নট সামথিং যেটা আপনি রাকিবের কাছ থেকে এক্সপেক্ট করেন। এবার আসেন অন্য পাশে ফয়সাল আহমেদ ফাহিম। ফাহিম তরুণ ফুটবলার, এবং তিনি প্রচুর ভুলও করেন, ভালোও করেন কখনো কখনো। কিন্তু ফাহিম আসলে কবে বুঝবেন যে তার ভুলের সুযোগ কম হয়ে আসছে, দিনকে দিন কমছে? যে একই ভুল তিনি ভুটানের সঙ্গে করলেন, যে শটটা অনেকটুকু বাইরে দিয়ে মারলেন, ওটা এক ব্যাপার, ফ্রেন্ডলি ম্যাচ। আপনি এখানে ম্যাচের এরকম একটা পরিস্থিতিতে আপনি হি ওয়েন্ট ফর হিরো, লাগলে নায়ক, না লাগলে কিছুই না। শটটা গেল কই দিয়ে, ওটাতে পুরো প্রেশার রিলিজ হয়ে গেল। এরপরের 4-5 মিনিট সিঙ্গাপুর এমনভাবেই খেলা স্লো করলো যে বাংলাদেশ ওদিক যেতেই পারলো না। তো এই ম্যাচিউরিটি আপনার ভেতরে যদি সময়ের সঙ্গে না আসে, আপনার যদি বাকি ফুটবলারদেরকে দেখে এটার ভেতরে গ্রো করাতে না পারেন, তাহলে তো শঙ্কার জায়গা এটা। ফয়সাল আহমেদ ফাহিমের স্পিড আছে, যেই কথা আমরা বারবার বলি, তিনি হচ্ছে ড্রিবলও করতে পারেন, কিন্তু তার ফিনিশিংটা হচ্ছে না। ফিনিশিংও বাদ দেন, উনি আসলে
ওই যে পেনাল্টি যেটা বের করছিলেন এটাই তো তার ম্যাচের তার সেরা মুহূর্ত, রাইট? ডেফিনেটলি 2 ম্যাচ মিলিয়ে Definitely যতটুকু সেটাই। সময় পেয়েছেন। এছাড়া তো আসলে ওইভাবে হাইলাইট করার মতো কোনো পারফরমেন্স তিনি এখন পর্যন্ত করতে পারেন নাই। আসলে শুধু ফয়সাল আহমেদ ফাহিমকে দোষ দিলেও হবে না, পুরো দল যদি আপনি হিসাব করেন। ফার্স্ট হাফে বাংলাদেশ অনেকটা খোলসবন্দি ছিল, সেকেন্ড হাফে যে বাংলাদেশ চেঞ্জগুলো করলো, বাংলাদেশের খেলায় একটা গতি আসলো। ফার্স্ট হাফে সমিত সোমের কাছে যে পরিমাণ বলের সাপ্লাই গেছে, সেকেন্ড হাফে ফার্স্ট হাফে যতগুলো চান্স ক্রিয়েট হয়েছে তার ম্যাক্সিমাম সমিত সোমের কাছ থেকে, সেকেন্ড হাফে তাকে আমরা খুঁজেই পাইনি। বাংলাদেশের পুরো ম্যাচ থেকে একটা যদি পাওনা হিসাব করেন তাহলে সমিত সোম। মানে ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফের তফাতের ভেতরে দুটো হতে পারে, একটা হচ্ছে সিঙ্গাপুর সেকেন্ড হাফে তাকে নিয়ে বেটার ওয়ার্ক করেছে, আর দ্বিতীয়ত হচ্ছে যে এই গরমে তার 90 মিনিটস ওই একই টেম্পোতে খেলাটা ডিফিকাল্ট হয়ে গেছে। সৌমিত সোম যা দেখালেন এইরকম প্লেয়ার বাংলাদেশে তো আমি দেখি নেই। হ্যাঁ, মানে হামজা চৌধুরীর কাছ থেকে আপনি অ্যাটাকিং অ্যাট্রিবিউটস এত কিছু পান না। হি ইজ মানে কি বলে এটাকে আপনি এভাবে বলতে পারেন যে চোখের আনন্দ। হ্যাঁ, এবং এটা একটা প্লেজার টু ওয়াচ। তিনি যখন খেলেন, তিনি কয়েকবার যখন ড্রিবল পাস করে গেলেন, স্পেস তৈরি করলেন, পাসগুলো দিলেন, আমার কাছে মানে অদ্ভুত লেগেছে যে এইরকম একটা প্লেয়ার বাংলাদেশ পেয়েছে। সমিত সোম এই টিমের এই ম্যাচের আমার মনে হয় যে বেস্ট পারফর্মার। কিন্তু এর বাইরে মিডফিল্ডে আপনি যদি কাজেম শাহর দিকে আসেন, কাজেম শাহ রাইট সাইডে আরও একবার ভুটানের পরে তাকে ওইখানে খেলানো হলো, কিন্তু আসলে কি উনি রাইটের প্লেয়ার কিনা আমি আসলে জানি না। আমি কি পুলিশ এফসিতে তাকে রাইট সাইডে স্টার্ট করতে দেখি আমি জানি না তিনি আসলে ফুল ব্যাকের কতটুকু সাপোর্ট পেলেন। যদিও শাকিল আহাদ তপুই যতটুকু উঠছিলেন, অন্য পাশে সাদকে তো আমরা উঠতেই দেখিনি। আসলে সাদকে আমি তো মনেই পড়ে না যে আসলে ক্রস করেছেন বা কিছু, আমি তো দেখি যে থ্রো ইনগুলো হয়তো নিয়েছেন। সাদ বারবার নিজের জায়গাও কিন্তু বিট হচ্ছিলেন। এবং আপনি যদি দুটো গোলেও হিসাব করেন যে বাংলাদেশ গোলটা হজম করলো কোত্থেকে, আবার গোলে যদি ফেরত আসেন, ফার্স্ট গোল 45 মিনিটে, মনে করেন যেই সময়ে সবাই চিন্তা করছে যে ঠিক আছে গোললেস যাক, আমি হাফ টাইমে গিয়ে কিছু একটা করবো, ওই সময় গোল হজম করে বসেন বাংলাদেশ। গোল খাওয়ার জন্য সবচেয়ে বাজে টাইম কিন্তু ওটা। হ্যাঁ, মানে ম্যাচের শুরু থেকে ওই 45 মিনিট পর্যন্ত গোল কনসিড করা সবচেয়ে বাজে টাইম ওটা, এবং বাংলাদেশ ওই জালেই আবার আরো একবার জড়ালো। এবং কিভাবে জড়ালো, মানে সেখানেও তো একটা বড় সড়ো ব্লান্ডার রয়েছে। মানে এই ম্যাচে যে তিনটা গোল হয়েছে, তিনটাই আসলে কোনো পদের গোল না। মানে আপনি যদি এইভাবে বিচার মানে রাকিবেরটাও গোলকিপার তিনি আরো বেটার করতে পারতেন, রাকিবও হয়তো আপনার শটটা মন মতো করতে পারেন না। বলটা পেয়ে গেছেন, হয়তো তার পাওয়ারই কথা ছিল না হয়তো, রাইট, একটা ভুল পাস থেকে তিনি কিন্তু বলটা পেয়েছিলেন। হ্যাঁ, কোচ আবার বলছেন যে এই গোলগুলো অ্যাভয়েডেবল ছিল, কোনো সংশয় নাই অ্যাভয়েডেবল ছিল। আপনি ওই যে সেকেন্ড গোলে দেখেন, সেকেন্ড গোলের ঝামেলা শুরু হয়েছে কোন জায়গা থেকে, সেকেন্ড গোলের ঝামেলা শুরু হয়েছে 3টা অ্যাটাক বাংলাদেশ ক্লিয়ার করতে পারে নাই। আপনি তার মানে মিনিট খানেক ধরে দেখতে পাচ্ছেন যে আপনি প্রেসারে, তো আপনি বক্সের মধ্যে আপনার ইকসান ফান্দি যাকে নিয়ে এত পড়াশোনা করছেন তাকে আপনি ফাঁকা রাখছেন কেন? মানে উনি আসলে ফাঁকা কেন, এই প্রশ্নের জবাব আসলে কে দেবেন? ইকসান ফান্দি তো ধরেন এখানে ফার্স্ট টাচেই গোলটা তিনি করতে পারতেন। হ্যাঁ, মানে এত জায়গা তার আলটিমেটলি ছিল, কিন্তু কি হলো, তিনি তার ওই ক্লাসটা দেখালেন শেষ পর্যন্ত, সাইড দিয়েই তিনি বলটাকে প্লেস করলেন। কিন্তু ওই জায়গাও তো হলো, আপনি এর আগে যখন হচ্ছে গিয়ে সেখানে হ্যামি শাহিন বলটা পেলেন, আপনি চিন্তা করে দেখুন পেনাল্টি এরিয়ার বাইরে পুরো ফাঁকা, হ্যামি শাহিনের আশেপাশেও কেউ নাই, তাহলে মিস্টেক কয়টা হলো? স্পেস 3টা। একটা হচ্ছে প্রথম দফায় ক্লিয়ার করতে পারেন নাই, পরের দফায় শর্ট, সেইখানে এত বড় ফাঁকা, আর তৃতীয় দফায় আপনি ম্যাচে কয়েকটা ভুল করতে পারেন, গোল হজম করবেন না যে। আবার দেখেন এমন না যে বাংলাদেশ যে 2টো গোল হজম করেছে তার আগে বাংলাদেশ চান্স কনসিড করে নাই, বাংলাদেশ চান্স কনসিড করেছে, মানে বাংলাদেশকে গোল দিতে পারতো, সেভ আছে, ক্লিয়ারেন্স আছে। তো সেই তুলনায় আমার কাছে মনে হয় বাংলাদেশ আজকে ফার্স্ট হাফে ম্যাচের লাগামটাই ধরতে পারেন নাই। কোচ আবার বলছেন যে প্লেয়ারদের এনার্জি লেভেল ড্রপ করেছিল। কোয়েশ্চেন হচ্ছে এনার্জি লেভেল ড্রপ করলো কেন? তার ব্যাখ্যা তিনি দিচ্ছেন যে সিঙ্গাপুর খেলাটা ধরে ফেলেছিল ওই সময় মেন্টালি, এবং সব কিছু মিলিয়ে প্রেশার একটা পড়েছে। তো এইটা কি আসলে ঘরের মাঠে হওয়ার কথা? আপনি ঘরের মাঠে এতদিন আপনি লিগ খেলেছেন, এখানে আপনি লিগ শেষ হওয়ার পর পরেই ক্যাম্প করেছেন, এটা তো আপনার অ্যাওয়ে মাঠ না। এখন বলতে পারেন যে ভাই আপনারা তো খুব খুব কটাক্ষ হয়ে যাচ্ছে। এটা আসলে কটাক্ষ না বলে এটাকে এইভাবে বলা যায় না যে এইগুলো আক্ষেপ তো সমর্থকদের থাকবে। আপনি দিন শেষে যখন প্লেয়াররা বেরোচ্ছিলেন আপনি দেখছেন না, হাততালি দিয়েছেন সবাই, দর্শকরা দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিয়েছেন, তারা বাংলাদেশের খেলায় মুগ্ধ হয়েছেন, বাংলাদেশ যেভাবে খেলেছে তাদের ভালো লেগেছে। কিন্তু এই যে সমস্যাগুলোর কথা বললাম, এগুলো বলতে বলতে আমরা তো সেই আগেও বলতাম, এখনও বলতে হচ্ছে। ঘুরিয়ে ফিরিয়ে আপনার দেখা যায় কিছুদিন পর পরই বাংলাদেশের খেলা হলো এই প্রবলেমগুলো আমাদের বলতে হচ্ছে, এবং সবসময় আমরা ওই প্রার্থনা করছি, ওই পয়েন্ট আউটগুলো আমরা করছি যেন হচ্ছে এগুলো রিকভার হয়। কিন্তু মানে একটা কথা আপনি হচ্ছে শুরুতে বলেছিলেন না যে আজকের দিনটা না ট্র্যাজেডি হয়ে যায়,
এটা ট্র্যাজেডি বলবো কি, থাক, মানে ট্র্যাজেডি নাই বলি, ঠিক আছে, মানুষজন একটা ভালো খেলা দেখে ঘরে ফিরেছেন, ট্র্যাজেডি হতো না যদি ওই পেনাল্টিটা হতো। এখন ধরেন ম্যাচের এমন একটা স্টেজ গেছে শেষের দিকে যে থ্রো ইন নেওয়ার জন্য একে অন্যকে ডাকছে, যেই সময় আর সময়ই নেই হাতে, আমি দেখতেছি যে সময় চলে যাচ্ছে, তো একটা থ্রো ইন একজন নিয়ে নিলেই তো হচ্ছে, বা বলটা লং বল ছাড়েন, সেই সাহসও পাওয়া যাচ্ছে না লাস্টের দিকে তো তাই হলো, আমার কমেন্টে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম, তখন সাহসও পাওয়া যাচ্ছে না যে আমি একটা লং বলও ছাড়বো, আবার সেই বিল্ড আপ করতে যাচ্ছি, মানে কিসের ভরসায়? আমি সেই ব্যাপারটাই কি ভিতরে রাখতে পারলাম না যে আমার এখন তেড়ে ফুড়ে গোল দেয়, এখন আর নো ট্যাকটিক্স, নো নাথিং, লেটস গো ফর ইট। হ্যাঁ, সেই গো ফর ইট করতে আর একটু বোধহয় সময় লাগলো। সিঙ্গাপুরও ভালো খেলছে, এইটার ক্রেডিটও তাদের দিতে হবে। আবার এই দর্শকরা যখন বাংলাদেশ একটানা 5টা কর্নার পেল, তখন তারা, আমি দেখলাম যে পুরো গ্যালারি দাঁড়িয়ে আছে, নয়েজ, মানে ওটার ভেতর তারা ঢুকে গেছে, ভেরি স্মার্ট কার্ড, মানে ভেরি স্মার্ট কার্ড। ওই জায়গায় হচ্ছে দর্শকদের ক্রেডিটটা দিতে হয়। শেষের দিকে দেখেন, শেষের দিকে তারা যখন প্লেয়াররা ছাড়ছেন, দাঁড়িয়ে আছেন তারা দেখবেন বলে, তাদেরকে বিদায় দেবেন বলে, ভেরি স্মার্ট। দলের এইরকম সমর্থনই আসলে প্রয়োজন। আমরা যতই আলোচনা করি, যতই সমালোচনা করি, এখন দিন শেষে এর অনেক কিছু অনেকের ভালো লাগবে না। এখন কী বা করার আছে, যেটা কিছু কথা বলতেও হয়, কিছু কথা বললে হয়তো আলোচনার সুযোগ হয়, এটা কেউ কারো বিপক্ষ বা প্রতিপক্ষ না বানিয়ে এগুলো নিয়ে আমরা ভাবতে পারি, এগুলো ভাবনার উদ্রেকের জায়গা, যেগুলো নিয়ে না ভাবলে আমরা আসলে আগাবো কোত্থেকে? আমার মন্দটা যদি আপনি ধরিয়ে না দেন, তো আমি আসলে বুঝবো কী করে যেটা মন্দ হচ্ছে? ডেফিনেটলি। এবং এই জায়গায় এই জিনিসগুলো হয়তো আমাদের চোখে পড়েছে, সবারই চোখে পড়েছে, কাজ হবে, আর আশাটাই আমরা করতে। হ্যাঁ, এই আশা। এবং এটাও একটু দেখেন যে এই যে সমিত, হামজারা এই প্রথম একসাথে ম্যাচ খেললেন, মানে ফুটবল তো এইরকম না যে ধরেন এমবাপে প্রথম সিজনে এসে তারা তো বলা হচ্ছে যে কাজে দেয় না, কারণ এমবাপে ভিনিসিয়াস এক জায়গায় চলে গেছেন, এবার রিয়াল মাদ্রিদে ওই কম্বিনেশন খুঁজে বের করতে হবে। রিয়াল মাদ্রিদের ক্লাব যদি কম্বিনেশনের অভাবে ট্রফিলেস সিজন কাটাতে পারে, বাংলাদেশ নিশ্চয়ই আপনি এক্সপেক্ট করেন না যে ফার্স্ট ম্যাচেই সবাই একে অন্যকে বুঝে ফেলবে। টেলিপ্যাথিক সম্পর্ক তো ফুটবলে প্রয়োজন হয়, এইটা গ্রো আপ করবে হয়তো সামনে, এটা তো মাত্র ফার্স্ট ম্যাচ ছিল, এইটা সামনের দিকে বিল্ড করার সুযোগ আছে। দেখা যাক বাংলাদেশ সেইটার পথে আসলে কিভাবে আগাতে পারে। বাংলাদেশের নেক্সট ম্যাচ কবে, সেটা হচ্ছে অক্টোবরে, 9 অক্টোবর বাংলাদেশ এবং হংকংয়ের সেই ম্যাচ, এশিয়ান কাপ কোয়ালিফায়ারে, যেটা হচ্ছে বাংলাদেশের থার্ড ম্যাচ। আজকে বাংলাদেশের খেলা শুরু হওয়ার 1 ঘন্টা আগে এই গ্রুপেরই ইন্ডিয়া এবং হংকংয়ের ম্যাচ চলছিল। ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে হংকং, তার মানে এই গ্রুপ থেকে একটা দলই তো এশিয়ান কাপে কোয়ালিফাই করবে। হংকং রয়েছে টেবিলের সবার উপরে, 4 পয়েন্ট তাদের, একই সাথে তো সিঙ্গাপুর, তাদেরও পয়েন্ট তো 4 হয়ে গেল। এক্স্যাক্টলি, আমি কোথাও বোধহয় ভুল বলেছি, ভুলে 3 বলে ফেলেছি, জিতেছে তারা 4 পয়েন্ট হয়েছে। বাংলাদেশ হয়তো গোল একটা করেছে বলে 3-এ থাকছে, তাই না? তাই তো, ইন্ডিয়া তো গোল করতে পারেনি গোল স্কোরিং এর দিক থেকে, কারণ জিডি তো সমানই আসলে, -1 তো বাংলাদেশকে এখন পরের ধাপে যেতে হলে ভাই, হংকং পরের ম্যাচ এই মাঠেই, আপনাকে হংকংকে হারাতেই হবে। ওই ম্যাচ যদি আপনি জিততে না পারেন, ইউ আর ডান অ্যান্ড ডাস্টেড বেসিক্যালি। আর যদি আপনি পরের ম্যাচে, মানে এরপরে আপনার হংকং খেলে যাবেন হচ্ছে কোথায়? হংকংয়ে। অক্টোবরেই হচ্ছে কি আপনার দুটো ম্যাচেই হংকং, ওই দুটো ম্যাচে নভেম্বর ইন্ডিয়া, হ্যাঁ, এবং সামনের বছর ওই অক্টোবরে লাগবে 4 পয়েন্ট, ইন্ডিয়ার সাথে 7 পয়েন্ট। আপনাকে এই বছরে 7 পয়েন্ট যদি আপনি পান, তাহলে আপনি আমার হিসাব আর কি, তাহলে আপনি ইকুয়েশনে আছেন, তাহলে আপনি লাস্ট ডে পর্যন্ত ইকুয়েশনে আছেন। এবং বাংলাদেশের এখন প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত লাস্ট ডে পর্যন্ত ইকুয়েশন থাকা, মার্চ পর্যন্ত থাকা ইকুয়েশনে। আপাতত কিন্তু বাংলাদেশের ফুটবল বিরতিতে যাচ্ছে, ক্লাব ফুটবলও বিরতিতে চলে গেছে, মৌসুম শেষ, ইন্টারন্যাশনাল ফুটবলের এই দামামাও শেষ, লম্বা একটা ছুটি ফুটবলাররা পাচ্ছেন। হ্যাঁ, এরপরে আবার আমরা সেপ্টেম্বর অক্টোবর নাগাদ হয়তো সেটার দেখা মিলবে। এখন হচ্ছে আসল চ্যালেঞ্জ সবার, যে এই ফুটবলটাকে আমরা এই জায়গাতেই রাখবো কি করে, তাতে আপনার সাহায্যটাই বোধহয় সবচেয়ে দরকারি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.